আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। সো বুঝতেই পারতেছেন লাইভে আসার কারণ, টাইটেল দিকে হয়তো বুঝে ফেলছেন। আপনি আমি আমরা বাংলাদেশে বর্তমান যে যুবক, বর্তমান যে ইয়াং জেনারেশন যারা আছে, তাদের কিন্তু 95% মানুষেরই টার্গেট যে প্রবাসে যাব, বিদেশে যাব এবং বিদেশে গিয়ে ইউরোপ কান্ট্রি গিয়ে সেটেল হব। এবং অনেকেরই সক্ষম যারা আছে তারা ইউরোপের ভিতরে থাকতে চায় এবং অনেকে আছে যে ওখানে গিয়ে সেটেল হব, সেটেল হয়ে পার্মানেন্ট থাকবো। বর্তমান কিন্তু আমাদের বাংলাদেশে আমরা যে ভাই ব্রাদার মানে ইয়াং জেনারেশন যারা আছে, তাদের 95%ই মানে বাইরে আছে, প্রবাসী যাবে। সো সেটা যে কোনো কান্ট্রি হোক না কেন, হ্যাঁ, ইউরোপে হলে তো আরো ভালো হয়, আরবের ভিতরে হলে তো আরো ভালো হয়। মানে যে যার ভিতরে একটা যোগাযোগ আছে, যোগাযোগ মাধ্যমে সে তার মাধ্যমে কিন্তু একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল। তো যাই হোক, যেটা বলতেছিলাম, প্রবাসীর জীবন কেমন সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। তার পাশাপাশি আমাদের বাংলাদেশে বর্তমান আমরা যারা আছি তারা নেটওয়ার্কের অনেক প্রবলেম করতেছে, যেহেতু বাইরে অনেক বাতাস হচ্ছে, বৃষ্টির সম্ভাবনা বেশি, অলরেডি বৃষ্টি হচ্ছে বাইরে। সো যেটা বলতেছিলাম, প্রবাসীদের জীবনটা কেমন কাটে, আর আমরা বাংলাদেশ থেকে কেমনটা আশা করি, আর প্রবাসী যাওয়ার জন্য মানে কত ব্যস্ততা, এই বাকি খুঁটিনাটিগুলো তুলে ধরবো। যেহেতু আমিও প্রবাসী থাকি, অনেকদিন প্রবাসী ছিলাম। সো আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে বাইরে থেকে, প্রবাসী থেকে, সো সেটুকু আমি শেয়ার করার জন্য মূলত লাইভে আসা, বুঝতেই পারতেছেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আমাদের বাংলাদেশে বর্তমান যেহেতু বেকারত্ব সংখ্যা অনেক বেশি, আর বাংলাদেশে চাকরির মানে সাইডটা খুবই খারাপ। সরকারি চাকরি বলেন কিংবা বেসরকারি বলেন, আদার যে ওই যে মানে চাকরি স্থানটা, মানে 10 জন যদি থাকে চাকরিজীবীর যোগ্য, তাহলে হয়তো 2 জনের কর্মস্থান খালি থাকে, বাকি 8 জন যাবে কোথায়? সো বর্তমান বাংলাদেশে কিন্তু চাকরির অনেক ক্রাইসিস, সেটা সরকারি বলেন, বেসরকারি বলেন কিংবা এরকম যেটাই বলেন না কেন। সো তাহলে এই যে বেকার মানুষগুলো এরা করবে কি? হ্যাঁ, তো করার কোনো অপশন নাই। সেক্ষেত্রে কিন্তু প্রবাস বেছে নেয়। কারণ আপনি আমরা কিন্তু যখন স্টাডি করি, এত কষ্ট করে লেখাপড়া করি, আমরা কিন্তু প্রবাসে যাওয়ার জন্য করি না। আমাদের চিন্তা ভাবনা থাকে যে ভালো একটা সার্টিফিকেট তৈরি করব, ভালো একটা রেজাল্ট হবে, তারপর ভালো একটা চাকরি বাকরি মানে যেন চাকরি করতে পারি, এমন কিন্তু চিন্তা ভাবনা নিয়ে আমরা কিন্তু স্টাডি করি। বেসিক্যালি সরকারি চাকরি করার আগ্রহ ফার্স্ট টাইম আমাদের সবারই থাকে। বাকি আদারওয়াইজ যে অপশনগুলো আছে এগুলো মানুষ খুবই কম, বেশি সংখ্যা হলো চাকরি করবে। তার ভিতরে সরকারি চাকরিজীবী মানে চাকরির ইন্টারেস্টটা, আগ্রহটা আমরা সবাই বেশি দেখাই। সো যখন লেখাপড়া শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা সরকারি চাকরির পিছনে কিন্তু প্রচুর চেষ্টা করি, হ্যাঁ, অনেক দৌড়াই যে কিভাবে পাওয়া যায়, যে যার মাধ্যমে হোক, হ্যাঁ, আত্মীয়তার মাধ্যমে হোক কিংবা যে যার, হ্যাঁ, যে যেখান থেকে সাপোর্ট দেয় তার মাধ্যমে কিন্তু সে চাকরির জন্য ছুটি। সো যখন সরকারি চাকরি পাই না, ব্যর্থ হয়ে যায়, তখন কিন্তু আমরা বেসরকারি চাকরির জন্য মানে চেষ্টা চালাই। তো যাই হোক, তারপরেও সেখান থেকেও যদি যখন ব্যর্থ হয়ে যায় তখন কিন্তু আমাদের আর কোনো অপশন থাকে না, হ্যাঁ, তখন আমরা কিন্তু হতাশ হয়ে যাই যে কি করব, এত কষ্ট করে স্টাডি করে, এত কষ্ট করে লেখাপড়া করে, এত ভালো রেজাল্ট করে, যেহেতু চাকরি বাকরি হচ্ছে না। আর এখানে মনে করেন যে হয় না বলা ভুল, অনেকেরই হয়, তাও আত্মীয়তা থাকে কিংবা একটা যোগাযোগ থাকে, একটা সাপোর্ট থাকে। তার পাশাপাশি টাকারও প্রয়োজন আছে, আপনি জানেন যে ফ্রিতে বর্তমান চাকরি পাওয়া অনেক টাফ, তারপরেও অনেকেই পায়, যার যোগাযোগ যার যেমন। তো দেখা যাচ্ছে সেই সংখ্যাটা খুবই কম। বেসিক্যালি চাকরি নাই, বেকারত্ব সংখ্যাটা অনেক বেশি থাকে। তখন আর কোনো অপশন থাকে না, ফ্যামিলির একটা চাপ আছে, তখন তারা কি করে, একটাই অপশন থাকে, প্রবাসী যাবে, হ্যাঁ, এই একটা চিন্তা মাথার মধ্যে থাকে।
আর যেহেতু আমাদের বাসায় যখন বাংলাদেশে থাকি, তখন কিন্তু চিন্তা ভাবনা কেমন থাকে জানেন, যে প্রবাসে যাব, হ্যাঁ যেদিন যাব তার পরের দিন থেকে ইনকাম করব, কোম্পানিতে কাজ করব, মাসে মাসে ভালো একটা স্যালারি পাবো, ভালো একটা বড় একটা অ্যামাউন্টের স্যালারি পাবো, সেটা নিয়ে কাজকাম করব, অনেকদিন থাকবো, কিছু বানাবো, দেশে আসবো, বাড়ি গাড়ি করবো, এমন চিন্তা ভাবনা থাকে। সো এর ভিতরে যে অনেক কষ্ট, হ্যাঁ অনেক দুঃখ, অনেক ত্যাগ, হ্যাঁ এগুলো যে স্বীকার করতে হয়, সো এইগুলো কিন্তু আমাদের মাথায় থাকে না। তারপরে আমরা কি করি, যে যার মাধ্যমে, যে যার রিলেটিভ আছে তার মাধ্যমে কিন্তু আমরা প্রসেসিং করি, যে কিভাবে বাইরে যাওয়া যায়, কিভাবে প্রবাসী যাওয়া যায়। তো দেখা যাচ্ছে এই প্রসেসিংয়ে আর এই চাওয়া, এই যোগাযোগের মাধ্যমে কিন্তু 80% আমরা দালালের হাতে পড়ি। 80% বলা ভুল হবে, 90%, 95% মানুষ আমরা কিন্তু দালালের মাধ্যমে পড়ি। আর 5% বাকি আদার্স যে 5% থাকে, তাদের পার্সোনাল কোনো রিলেটিভ থাকে, তাদের মানে ডাইরেক্টলি আর কি ভিসা প্রসেসিং, বাকি যে অন্য যে প্রসেসিংগুলো আছে সেগুলো করে। সো এই যে 95% মানুষ দালালের হাতে পড়ে, আপনি দেখবেন বর্তমান বাংলাদেশে কিন্তু মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দালালের, মানে দালালের পাল্লায় পড়ে, হ্যাঁ সেটা বলে বোঝানোর মতো না। কারণ আমাদের গ্রামে প্রতিনিয়ত এমন ঘটে যাচ্ছে। যেহেতু প্রবাসী ছিলাম, যোগাযোগ, ফোন, বন্ধুবান্ধব বিভিন্নর মাধ্যমে এরকম শোনা যায়, কিংবা আর তো সোশ্যাল মিডিয়া আছে, বিভিন্ন নিউজ চ্যানেল আছে, আপনারা দেখবেন যে অমুক জায়গায় প্রবাসী যাইতে গেলে এত টাকা মার হয়েছে, অমুক জায়গায় যাইতে গিয়ে এই হয়েছে, অমুক জায়গায় সেই হয়েছে ইত্যাদি, মানে এরকম নিউজ আপনারা শুনে থাকবেন প্রতিনিয়ত। তো যাই হোক, আমরা তখন কি করি, যে যার মাধ্যমে হচ্ছে আপনার যোগাযোগ করি, তার মধ্যে বেশিরভাগ থাকে দালালের মাধ্যমে। আর এই দালালের মাধ্যমটা আমি আপনারে বলি, দালাল তো দালালই, হ্যাঁ দালাল যে কোনো ওইতে চাবে যে আপনারে নিয়ে যাওয়ার জন্য, কারণ সে যদি নিয়ে আপনার ওই দেশে ফেলে তাহলে সে তার ইন্টারেস্টটা পাবে, না হলে তার পাবে না। সো সেই জায়গাটা কোম্পানি ভালো হবে কি খারাপ হবে, সে কাজটা কি হবে, মানে এইগুলো কিন্তু মাথার মধ্যে থাকে না দালাল। দালালের চিন্তা ভাবনা থাকে যে কিভাবে কখন এই মানুষটারে আমি নিয়ে পৌঁছাবো, ওই দেশে নিয়ে যাওয়ার পরপরই তো টাকাটা পেয়ে যাবে, নিয়েই তো টাকাটা নিতে পারবে, এই চিন্তা ভাবনা থাকে। তারপরেও যাওয়ার আগে পিছিয়ে মানে অনেকেই স্লিপ করে, অনেকেই, সরি একটা মেসেজ হয়েছে একটু। তো যেটা বলতেছিলাম, হ্যাঁ অনেক দালাল আছেন দেখবেন, মেন এজেন্সি, সাব এজেন্সি, হ্যাঁ অনেকেই কিন্তু সাব এজেন্সি, যেগুলো মেন এজেন্সি সেগুলো ঢাকাতে থাকে, বড় বড় অফিস, কিংবা সাব এজেন্ট আছে, তারা হচ্ছে বিভিন্ন জেলা ভিত্তিতে অফিস করে আছে। এর ভিতরে আবার কিছু প্রতারক আছেন দেখবেন, কাগজপত্র দিয়ে টাকা পয়সা নিবে, পাসপোর্ট নিবে, নিয়ে যাচ্ছে, হাওয়া হয়ে যাবে, তারা তো যাবে। এখন আমরা ক্ষতিগ্রস্ত কোথায় হই দেখেন, হ্যাঁ আপনি আমাদের মতো সাধারণ যারা মানুষ আছে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করি, তাদের কিন্তু এত টাকা জমানোর টাকা থাকে না, ঠিক আছে, তাদের হয়তো অল্প কিছু টাকা থাকে, বাকি টাকা লোন করে, সুদ করে, বাকি সমিতি টমিতি ইত্যাদি বিভিন্ন অপশন আছে আত্মীয় স্বজনের কাছ থেকে, কিন্তু এগুলো ধারপাতি করে, করার পরে কি করে, যে আপনার ওই দালালের কাছে দেয়, কিংবা ওই সাব এজেন্সির কাছে দেয়, যে কোনো মাধ্যমে যাচ্ছে তার কাছে দেয়, দিয়ে অনেকেই দেখবেন আচ্ছা আপনার নিয়ে যাবে, ঢাকা অব্দি নিবে, ফ্লাইট করাবে, কিন্তু প্লেনে তুলবে না, ডুপ্লিকেট ভিসা দিবে, কিংবা ট্যুরিস্ট ভিসা দিবে, মানে যত প্রকারের দালালি আছে, হ্যাঁ বাটপারি আছে, একজন কিন্তু একজনের সাথে করবে, করার পরে দেখা যাচ্ছে এই যে মানুষগুলো, এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, এগুলো কিন্তু যাইতে পারবে না। হচ্ছে এই যে সাধারণ মানুষ বুঝে না, অত সহজ সরল বিদেশ সম্পর্কে জানে না, তাদের কিন্তু এভাবে হয়। এখন এই যে মানুষগুলো সিলেক্ট করার পরে এর ভিতরে কিছু সংখ্যা মানুষ থাকে, সেগুলো কম, তারা কিন্তু যায় প্রবাসে, ঠিক আছে, প্রবাসে যাওয়ার পরে যেটা আশা করে সেটা কিন্তু আর পায় না, যে এই কোম্পানি এত টাকা বেতন দেবে, এই করবে এই করবে, মানে ভিসার যে প্রসেসিং যেটা লেখা থাকে সেটা কিন্তু পায় না, ঠিক আছে, অনেকেই পায় অনেকেই পায় না, তখন তাদের করণীয় কি, করণীয় থাকে না, বাধ্য হয়ে কিন্তু সেই কোম্পানিতে কাজ করতে হয়, কম হোক বেশি হোক বেতন করতে হবে, কিছু করার থাকে না, কারণ অনেক টাকা ইনভেস্ট করে এসেছে। আর মানে কি আছে, দেখা যাচ্ছে দেশে এসেও যে কি করবে, দেশে যে আসবে এসে কি করবে, কারণ সব লোন করা, ঋণ করা, সুদের টাকা নেওয়া, এগুলো তো পারে না। তো যাই হোক, এই হলো প্রবাসী যাওয়ার ঘটনা। আর যাওয়ার পরে যে কি ঘটনা সেগুলো আমি বলবো। দেখা যাচ্ছে প্রবাসী অনেকেই বলে, শুনবেন ডায়লগ দেয় যে প্রবাসীর খাতায় নাম লেখানো সহজ,
কিন্তু নামটা যে কাটবো এইটা কিন্তু অতটা সহজ না। আপনারা মনে করেন যে বিদেশে যাওয়াটা কঠিন, ঠিক আছে? কারণ আমরা প্রথম যখন বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করি, বিভিন্ন মানুষের কাছে যাই, বিভিন্ন দালালের কাছে যাই, বিভিন্ন জায়গায় যাই, অনেক কষ্ট হয়ে যায়, অনেক টাফ হয়ে যায়, 2 মাস 6 মাস 1 বছর লেগে যায়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় টাকা ম্যানেজ করা কিংবা কাগজপত্র, পাসপোর্ট, তারপর মেন পাওয়ার ইত্যাদি ভক্কর অনেক লেগে যায়। হ্যাঁ, 6 মাস 1 বছরও লেগে যায়, 3 মাসও লাগে। আচ্ছা, আপনারা তখন মনে করেন যে বিদেশে যাওয়া অনেক কষ্ট, হ্যাঁ, অনেক পরিশ্রম, অনেক ধৈর্য। সো এটা না, আপনি যাওয়া এই যে কষ্টটা করছেন এটা কিন্তু ইজি, এটা সহজ। আপনি যখন প্রবাস থেকে দেশে আসবেন তখন দেখবেন এর 14 আপনার কষ্ট, চাপ। সেটা কিভাবে আমি আপনাকে একটু পরে বলবো। তো যাই হোক, আমি যখন ফার্স্টে সিঙ্গাপুরে আসি, যেদিন মানে কাজে জয়েন করব কোম্পানিতে, ফার্স্ট টাইম কাজে গেছি। যাওয়ার পরে যেহেতু ফার্স্ট টাইম আমি কনস্ট্রাকশন সাইটে কাজ করতাম, বিল্ডিং এর সাইটে। এখন সিঙ্গাপুরে দেখবেন ওই যে হালিমা বলে একটা শব্দ আছে, যখন বিল্ডিং নতুন তৈরি হয় তখন তো লিফট থাকে না ভিতরে রেডি। সো বাইরে লিফটের মতো একটা হালিমা নাম, অনেক বড় মতো মাল জাল ওঠানো, মানুষ যাওয়া আসার মতো থাকে। সো ওইখানে হালিমার ভিতরে একটা ড্রাইভার থাকে হালিমাটা চালানোর জন্য, ঠিক আছে? ওটাও গাড়ির মতো, মানে একটা চাপ দিলে ওপর ওঠে, লিফটের মতো আর কি। সো ওইটা লিফটে হলো সৌন্দর্য ভিতরে, আর ওটা হলো বাইরে, ওটাকে হালিমা বলা হয়। তো ওইখানে ওই হালিমাটা যে কন্ট্রোল করে, যে ড্রাইভার, তার সাথে ফার্স্টে গিয়ে আমার দেখা। তো ওই হালিমায় যখন আমি 24 তলায় আমার কাজ, যেহেতু আমি ফার্স্টে কারেন্টের কাজ করতাম, কারেন্টের ইঞ্জিনিয়ার ছিলাম। সো ওনার সাথে দেখা, উনি বলতেছে মানে আমার ড্রেস আপ, আমার মুভমেন্ট, আমার সব বডি ফিগার দেখে বলতেছে আপনি কি মানে নতুন আইছেন? আমারে বলতেছে। উনি হলো বয়স আপনার মিনিমাম 55-60 হবে। সো আমি বলতেছি হ্যাঁ আঙ্কেল, আমি তো আজকেই জয়েন করলাম। তো বলে যে কি বৃত্তান্ত, মানে কেমনি কি ডিটেলস জানতেছি। তারপরে আমি ওনাকে বললাম যে আঙ্কেল আপনি কতদিন আছেন এই কোম্পানিতে? তো যেহেতু আমি 24 তলায়, উনি হচ্ছে হালিমা তো যাইতে 1 মিনিটও লাগে না। তো ওনার পরে বসে গল্প করতেছি আর ফার্স্ট টাইম যেহেতু। তো উনি বলতেছে যে আমি এই প্রবাসে আছি, আমার বয়স যখন 21 তখন আমি সিঙ্গাপুরে আইছি, আর আজকে আমার 55 না 56 বছর বয়স, ঠিক আছে? তা ওনার হিসাবে 35 বছর সামথিং, 35-36 বছর প্রবাসে আছে। তো এর ভিতরে কিন্তু উনি দেশে যাওয়া আসা করছে কন্টিনিউ, যখন প্রয়োজন হয়েছে 2 বছর 3 বছর 5 বছর পরে যাওয়া আসা করছে। তো আমি বললাম যে আপনি এতদিন ধরে সিঙ্গাপুরে আছেন, অনেক টাকা পয়সা বানাইছেন, বাড়ি গাড়ি করছেন, তা কেন আছেন? হ্যাঁ, আমি বলতেছি আমি তো আছি 1-2 বছর পরেই চলে যাব, আমি থাকবো না। মানে ফার্স্ট টাইম গেলে তো খারাপ লাগে। তো যখন আমি বলছি যে আমি 1-2 বছর পরে চলে যাব, থাকবো না, উনি তখন হাসতেছে। আঙ্কেলটা একটু দাড়ি টাড়ি আছে লম্বা, তো উনি হাসতেছে। আমি বলতেছি আপনি হাসেন কেন? আমি তো হাসার কিছু বলিনি। তো উনি বলে রে ভাই, ভাই না বলে বেটা, আমিও যখন আইছিলাম ফার্স্টে তখন আমি বলছিলাম আমি থাকবে 1 বছর, তুই তো 2 বছরের কথা বলছিস। আমারে বলে যে তোরে আমি তুই করে বলি, তুই আমার ছেলের থেকে অনেক ছোট। তাহলে সমস্যা নাই, বলতে পারেন। তো বলতেছে আমি যখন ফার্স্টে আসি তখন আমি 1 বছর থাকার কথা বলছিলাম, আর আজকে 35 বছর কেটে গেল, আর তুই তো 2 বছরের কথা বলতেছস, তাহলে বলছে হ্যাঁ। তো আমি বললাম কারণ কি, আপনি কেন আছেন? উনি বলতেছে যে আমি এই 55 বছর আছি প্রবাসে, আমার ছেলে একটা ইঞ্জিনিয়ার, আমার মেয়ে ঢাকায় মানে কোন একটা অফিসার সরকারি চাকরিজীবী, ওনার মানে ওনাকে বিয়ে দিছে, মানে খুবই ভালো, বাড়ি করছে, জমি কিনছে, ঢাকা শহরে ফ্ল্যাট কিনছে। সো ওনার ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ভেরি স্ট্রং, মানে খুবই মানে ভালো কিছু করছে টাকা পয়সা দিয়ে, ঠিক আছে? তো উনি যতই করে ততই চাহিদা বেড়ে যায় ফ্যামিলিতে ওনার বয়সে। তারপর উনি বলতেছে আমি যদি এবার যাই তাহলে আমি আর ঢুকতে পারবো না, কারণ আমার টাইম শেষ। হ্যাঁ, সিঙ্গাপুরে একটা নিয়ম আছে, কিংবা যে এত বছরের পরে আপনি আর আসতে পারবেন না, যে বয়সটার ব্যাপার আছে। সো অনেক বয়স ওই অনুযায়ী অনেক বেশি হয়ে গেছে, বলতে এখন যদি আমি যাই তাহলে আর ঢুকতে পারবো না। আর এখন আমার মানে ওনার ফ্যামিলির মানে এমন এমন প্রবলেমের কথা বলছে, নিজে কান্না আসার কথা। কিন্তু উনি কিন্তু মাসে 1 লাখ টাকার বেশি ইনকাম করে, যেহেতু এখন হালিমা চালায়, একটু স্যালারি কম দেবে, তারপরেও উনি কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করছে, বাড়ি করছে, গাড়ি করছে, ছেলে পড়াইছে, মেয়ে পড়াইছে, ছেলে ইঞ্জিনিয়ার বানাইছে, মানে সব কিছু করছে, বাড়ি করছে, জমি কিনছে। কিন্তু এখন উনি যে থাকবে কিংবা দেশে, সেই ধরনের মানে একটা ইনকাম সোর্সও নাই, প্লাস জমানো কিছু টাকাও নাই। ছেলে ইঞ্জিনিয়ার করছে, ইঞ্জিনিয়ারিং করে, ভালো জায়গায় চাকরি করে, বিয়ে করছে, সেখানে সেটেল। মেয়েরটাই
ঘর বাড়ি যা ছিল এগুলো মনে করেন যে ওইটা আর বলে না, তারপরে যতটুকু বুঝলাম যে ওনার আয়ত্তই নাই আর কি। সো উনি এখন বলতেছে যে আর বছর কেন থাকবো, নিজের অ্যাকাউন্টে টাকা রাখতেছি, রেখে তারপর নিজে গিয়ে কিছু একটা করবো। সো এই যে ঘটনাগুলো এরকম হাজারটা এক্সাম্পল দেওয়া যায়, হাজারজন হাজারটা। আমি যেখানে থাকতাম আমাদের যে রুম পাশে, আবার তো যাব, তো ওখানে 30 বছর 35 বছর 20 বছর এমন কিন্তু মানুষ অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তারা চাইলে আসতে পারতেছে না, কোনো বাধা নেই তাদের যে ধরে রাখা হয়েছে বাঁধে রাখা হয়েছে এমনটা না। তাদের ফ্যামিলিতে একটা না একটা চাহিদা থাকে, চাহিদা একটা না একটা চাপ দিতেই থাকে, একটা না একটা দিতেই থাকে। সো এই হয়েছে প্রবাসীর জীবন। শুধু এটা না, আমি শুধু একটা বললাম, আরেকটা আরও তো অনেকগুলো আছে আমি বলবো। প্রবাসী যে কষ্টটা নিয়ে কিছু বলবো। আমাদের মানে গ্রামে, আমি যে গ্রামে আইছি, সবার মানে মন্তব্য, সবাই মনে করে, সবার একটা ভাবনা চিন্তা যে বিদেশে যাই, মাস গেলে বেতন পাই, টাকা নিয়ে চলে আসি, 1 বছর 6 মাস 2 বছর থাকে, ভালো অ্যামাউন্ট পাই। আর সবাই তো প্রবাসী যারা থাকে সবাই তো বাড়ি করে, গাড়ি করে, বিল্ডিং বানায়, জমি কেনে। তাহলে আমি কেন যাব না? হ্যাঁ, আমার যাইতে কি প্রবলেম? আমার বন্ধু বান্ধব যারা আছে গ্রামে কিংবা দেশে, যখনই বলে যে ভাই আমি, যে দোস্ত আমি আমি একটু নিয়ে যাবো, আমার একটা বিষয় দিয়ে কিংবা আমার একটু যোগাযোগ দিয়ে, আমার একটা অপশন দিয়ে, আমি তখন বলি যে দেখ দোস্ত, বিদেশে যাওয়ার থেকে দেশেই ভালো আছিস, হয়তো কম কামাচ্ছিস, হয়তো মানে আর 5 জনের মতো অত লাইফ স্টাইল তোর নাই, তবে তুই ভালো আছিস। তখন বলে যে সবাই বলে সত্যি কথা, যে কেউ চায় না কারোর ওপরে উঠুক, কেউ চায় না কারোর ওপরে উঠুক। সো বুঝতেই পারতেছেন তাদের ভাবনা চিন্তা। আমি বললাম যে বিদেশে যে কষ্ট, হ্যাঁ, যে যন্ত্রণা, সেটা আমি তো গেছি, যাওয়ার পরে আমি চাই না আরেকজনকে এভাবে কষ্ট নিয়ে যেতে, এভাবে করতে। সো এইটা কিন্তু কেউ বিশ্বাস করে না। হ্যাঁ, আপনি জানবেন না, আপনি মানে প্রবাসে না গেলে আপনি বুঝবেন না এক কথায়। হ্যাঁ, টাকা পান, টাকা ঠিক আছে, কিন্তু টাকায় কিন্তু মূল শান্তি না। হ্যাঁ, আপনি বলবেন যে ভাই মাসে মাসে তো টাকা পান, হ্যাঁ, সে টাকা দিয়ে আপনার ফ্যামিলি ভালো চলতেছে, বাড়ি করছেন, গাড়ি করছেন, জমি কিনছেন, কিন্তু মূলত এই শান্তিটা কিন্তু এখানে না। হ্যাঁ, মূল যে কষ্টটা সেটা কিন্তু এখানে। আপনি দেখবেন গ্রামে কিন্তু অল্প কামিয়ে, অল্প চিন্তা, অল্প ইনকাম করে সবাই ফ্যামিলিকে নিয়ে কিন্তু ভালো আছেন, সুখে আছেন। সো যাই হোক, আমি মানে বলবো না যে আপনারা প্রবাসে যাইয়েন না, বাইরে যেয়েন না, এটা আমি বলবো না। আপনারা যান, অবশ্যই যান, যাবেন না কেন? সবাই যান, সবাই ভালো টাকা ইনকাম করেন, সবাই বাড়ি গাড়ি করেন, সবাই সুস্থ থাকেন। কারণ বর্তমান বাংলাদেশে আমি এসে যেটা দেখলাম যে বাংলাদেশে যদি আপনি ব্যবসা করতে যান তাহলে 95% রিস্ক। আপনি যে 1 লাখ কিংবা 2 লাখ বা 5 লাখ টাকা ইনভেস্ট করবেন একটা বিজনেসের উপরে, আপনি সেটা নিশ্চিত না। একটু পানি খেয়ে, আপনি কিন্তু সেটা নিশ্চিত না, হ্যাঁ, যে সেখান থেকে কন্টিনিউ একটা আর্নিং আসবে কিংবা আপনার বিজনেসটা কিন্তু সাকসেস হবে, কিন্তু এই বিজনেসটা আগামী দিনে এগিয়ে যাবে, এবং কিন্তু আপনি কনফার্ম না, আপনি কিন্তু এটা শিওর না। কিন্তু প্রবাসে যদি যাইতে পারেন, সরি, কিন্তু প্রবাসী যদি আপনি চাইতে পারেন তাহলে কিন্তু সঠিক পথে, সঠিক নিয়মে, দালাল টালাল না, লিগ্যাল ওয়েতে যদি চাইতে পারেন, সঠিক কোম্পানি, ভালো কোম্পানি, ভালো জায়গায়, তাহলে কিন্তু আপনি সাকসেস, আপনি লাভ। আপনি কিন্তু ওই বিজনেস করে দেখা যাচ্ছে একটা রিস্ক থাকে, একটা লাভবান, লস হবে, লাভ হবে, একটা ভয় থাকে। বাংলাদেশে তো অত বর্তমান সময়ে যে বিজনেসের ইটা অত ভালো না, বুঝতেই পারতেছেন। শুধু বিজনেস না, আপনার চাকরি বলেন কিংবা আপনার আদারওয়াইজ যে সেক্টরগুলো আছে, কিংবা কোথাও ইনভেস্ট করবেন, এগুলো কিন্তু মানে নিশ্চিত না। সো প্রবাসে গেলে আপনি এটা ইনকাম পারবেন। সো আপনাকে কষ্টটা সহ্য করতে হবে। আর যদি মনে করেন যে না 2 বছর 5 বছর থেকে কিছু ইনকাম করে একবারে চলে আসবো, এই চিন্তাভাবনা মন মানসিকতা নিয়ে যান, তাহলে আপনি ভুল করবেন। কারণ আপনার ওই চিন্তাভাবনা সময়ের সাথে সাথে আর আপনার ফ্যামিলির চাওয়া পাওয়ার কথা ভেবে আপনি কিন্তু ওই চিন্তাভাবনাটা আপনার থাকবে না। হ্যাঁ, যত দিন যাবে, যত সময় যাবে, তত কিন্তু আপনার সব কিছু পরিবর্তন হবে। সো আপনি যদি আমার কাছে প্রশ্ন করেন যে ভাই আমি বিদেশে যাব না দেশে কিছু করব, বিজনেস করব না কি করব, এটা যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো আপনার বর্তমান সময়ে আপনার যদি কিছু জমানোর টাকা থাকে তাহলে আপনি
যদি মনে করেন যে না এক কনফিডেন্স থাকে বিজনেস করার জন্য যে না সেখান থেকে লাভবান হবেন কিংবা ভালো কিছু করতে পারবেন, তাহলে করতে পারেন। আর যদি বলেন যে না আমি বিদেশে যাব, আমি আপনার কাছে অনুরোধ করবো আপনি যে দেশেই যান না কেন, ঠিক আছে, সেটা যে দেশই হোক না কেন, আপনার যদি আপন কেউ রিলেটিভ থাকে, ফ্যামিলির ভিতরে যদি কেউ থাকে যে আপনার তার প্রতি বিশ্বাস আছে, আস্থা আছে, যে না সে মেরে দিবে না কিংবা সে বাটপারি করবে না, তাহলে আপনি তার কাছে মানে যোগাযোগ করতে পারেন। আদারওয়াইজ যে অমুক অফিস, অমুক এজেন্সি, হ্যাঁ, বিভিন্ন অনলাইনে বিজ্ঞাপন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেয় যে এতদিনের ভিতরে অমুক দেশে নিয়ে যাব, এত টাকা খরচ হবে, এত টাকা বেতন পাবেন, কিংবা এই সুযোগ সুবিধা থাকবে, এগুলোর উপরে আপনি ডিপেন্ডেন্ট হবেন না। কারণ বর্তমান সময় ভাই এই যে এজেন্সি বলেন, বিভিন্ন দালাল বলেন, এটা কিন্তু 95%ই কিন্তু ফেক, ঠিক আছে। কারণ রিয়েল কিন্তু এরা বলে না, হ্যাঁ, কারণ এরা নিজেই তো থাকে না সেখানে, কিভাবে বলবে। হয়তো তাদের একটা এজেন্সি, একটা কোম্পানির মধ্যে যোগাযোগ থাকে, সেই যোগাযোগ থাকে, সেই কোম্পানির মালিক বলে যে আমার এত লোক নিয়ে লাগবে, এত লোকগুলো লোক দিন, ওরা কিন্তু ওই যোগাযোগ, তারপরে কিন্তু ওরা হচ্ছে মানুষজন নিবে কীভাবে, এগুলো কিন্তু ওদের পার্সোনাল, ওরা কী বললে যে যাবে, হ্যাঁ, কী বললে যে সে মন মানসিকতা চেঞ্জ করে যাওয়ার আগ্রহ করবে, সেগুলো সে কিন্তু বলবেই, ঠিক আছে। কারণ বর্তমানে দেখেন ভাই, আমি বলি আমাদের সিঙ্গাপুরটা নিয়ে বলি, সিঙ্গাপুরে এমআই যে সিঙ্গাপুরের যে গভর্নমেন্টের অনুযায়ী আমাদের মেবি 7টা কি 8টা এজেন্সি আছে বাংলাদেশে লিগাল। শুধু ওই 7টা কি 8টা এজেন্সি কিন্তু সিঙ্গাপুরে লোক নিয়ে যাইতে পারবে, আদারওয়াইজ কাউরে কিন্তু নিয়ে যাওয়ার ক্ষমতা নাই, ঠিক আছে। ওই 7টা এজেন্সি কিন্তু মেন এজেন্সি। তাহলে আপনি এখন বলবেন হয়ে গেছে, তাহলে এত এজেন্সি কোথায় আসলো আর এরা কিভাবে নিয়ে যায়? দেখেন ভাই, আমি আমার একটা ফ্রেন্ডের, সরি নেটওয়ার্কের প্রবলেম, কেটে গেল, কেটে যায়নি অবশ্যই, পেন্ডিংয়ে ছিল। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম প্রবাসী নিয়ে, প্রবাসী বলতে আমি সিঙ্গাপুর নিয়ে বেশি কথা বলবো। এখন যে গল্পটা বলবো এটা বাস্তব ঘটে যাওয়া, এখনও পেন্ডিংয়ে আছে পাসপোর্টটা বিষয়টা। সো আমি এইটা আপনাদেরকে শেয়ার করব, যারা সিঙ্গাপুরে যাচ্ছেন এবং যাবেন, এবং সিঙ্গাপুরতে যারা রিটার্ন আইছেন, তারা অনেক জায়গায় পাসপোর্ট দিচ্ছেন এবং অনেক জায়গায় আইপির অ্যাপ্লাই করছেন, অনেক এজেন্সির কাছে পাসপোর্ট দিয়ে রাখছেন, পাসপোর্টের ফটোকপি দিয়ে রাখছেন। সো আমি তাদেরকে একটু সতর্ক করার জন্য লাইভটা কন্টিনিউ করব। আমার ক্লোজ ফ্রেন্ড, আমরা একসাথে কিন্তু ট্রেনিং করছিলাম। আপনারা জানেন সিঙ্গাপুরে যাইতে গেলে অবশ্যই ট্রেনিং করতে হয়, স্কিল করতে হয়, তারপরে কিন্তু যাওয়া যায়। আদারওয়াইজ অপশন আছে যাওয়ার, কিন্তু অতটা সুবিধা করতে পারে না। সো এইটা সুবিধা, এই জন্য আমরা এভাবে যাই। সো আমি যখন সেন্টারে ছিলাম তখন কুমিল্লায় আমার একটা ফ্রেন্ড, ওই সেন্টারে যাওয়ার পরে কিন্তু তার সাথে আমার ফ্রেন্ডলি একটা সম্পর্ক হয়, একসাথে যেহেতু 7-8 মাস ছিলাম, ট্রেনিং করছি। তো ওনার সাথে আমার একটা ভালো, সেখান থেকে একটা ভালো একটা ক্লোজ ফ্রেন্ড। সো আমরা ওআইসে ডিসেম্বরে, এই ডিসেম্বরে 23 সালের ডিসেম্বরে উনি কিন্তু সিঙ্গাপুরে ব্যাক করছে, ঠিক আছে। ব্যাক করার কারণ আমি বলি, ব্যাক করার কারণ উনি কন্টিনিউ কাজ করতো কোম্পানিতে, খুব ভালো, ওনার পারফরমেন্সটা খুবই ভালো ছিল। উনি ইলেকট্রিক কাজ করতো, ইলেকট্রিশিয়ান, বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে যে বিল্ডিংগুলো আছে, বিল্ডিংয়ের কারেন্টের যে কাজ, উনিও কাজ করতো। সো উনি কিন্তু পূর্বের দিনগুলো খুব ভালো কাজ করছে। সো হঠাৎ করে ওনার হাতের এই যে আঙুলটা আছে, আঙুলে কি একটা ওই যে কারেন্টের ঢুকে গেছে। যাওয়ার পরে ওনার একটু মনে করেন ওখানে প্রবলেম হয়েছে। প্রবলেম হলে উনি ডাক্তার দেখাইছে, যে আপনারা জানেন সিঙ্গাপুরে যারা থাকেন কোম্পানিতে, কোম্পানি সব ডাক্তার দেখায়, কোম্পানি সব কিছু করে, হ্যাঁ। সো কোম্পানি দেখাইছে, দেখালে কোম্পানির ওই যে ডাক্তারটা থাকে, উনি যদি বেশি কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু উনি ইয়ে করে। আমার একটা ভাই, বড় ভাই, সিনিয়র ভাই, উনি কমেন্ট করছে, সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? আপনাকে ধন্যবাদ ভাই, আপনি কমেন্ট করছেন। সিনিয়র ভাই, ওনার দেখে আমার আজকে এত দূর আসা। তো উনি কমেন্ট করছে, ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন ভাই একটু জানাইন, সজীব ভাই। তো যাই হোক, আমি আমার ফ্রেন্ডের গল্পটা শেয়ার করব, ওনার লাইফে ঘটে যাওয়া, উনি কেন এখন সিঙ্গাপুরে যাইতে পারতেছে না, এখন পেন্ডিংয়ে আছে, কী কারণে সেটা আমি বলবো।
তো উনি কোম্পানির যে ডাক্তারটা থাকে উনি রিফার করছে যে এই প্রবলেমটা আমাদের এখানে হবে না, ওটা হাড়ের ভিতরে কি হয়েছে ওটা পরীক্ষা করতে হবে। সো উনি হচ্ছে আপনার কি বলে, সিঙ্গাপুরে জানেন আপনি হচ্ছে অনেক উন্নত, হ্যাঁ, ইয়ের দিক থেকে, ট্রিটমেন্টের দিক থেকে, যাই হোক। সো উনি আরেকটা হাসপাতালে রেফারেন্স করছে, করলে সেই হাসপাতালে গেছে। যাওয়ার পরে হাসপাতালে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করলো, ডিটেলস করার পরে উনি বললো, মানে ডাক্তারই বললো, ওই হাসপাতাল থেকে বললো যে আপনি এই ওষুধ খাবেন, আর ওখানে একটু অপারেশন করে ভিতরে একটা মানে ওই যে তামা জাতীয় কি ছিল ওটা বের করছে। পরে বলে যে আপনি 20 দিন কাজ করতে পারবেন না। আর আপনারা জানেন যে সিঙ্গাপুরে কাজ যদি আপনি কোম্পানির থেকে কাজ না করেন, রুমে রেস্ট করেন, তাহলে এমসি নিতে হয়। হ্যাঁ, এমসির ফুল মিনিং আছে আপনার করে, মানে এমসি নিতে হয় আর কি। সো ওই এমসিটা দিবে হলো ডাক্তার আপনার বলে দিবে যে আপনি 20 দিন মানে আনফিট, ঠিক আছে, মানে মেডিকেলে যখন ফিট থাকবেন তখন আপনি কাজ কন্টিনিউ করতে পারবেন। সো ওনাকে ডাক্তার ট্রিটমেন্ট দেওয়ার পরে সব মানে অপারেশন করার পরে A to Z করার পরে ওনার ইসে লিখে দিচ্ছে আপনি 20 দিন আনফিট, ঠিক আছে, 20 তারিখ পরতে মানে ওখানে ডেটের থেকে 20 তারিখ পর্যন্ত আপনি মানে আনফিট থাকবেন, 20 তারিখ পরতে আপনি কর্মস্থানে অ্যাড হতে পারবেন। সো যখন এমসিতে লিখে দিচ্ছে, মানে তখন এমসিটা নিয়ে কোম্পানির নিয়ম কি, আপনি যদি কোনো এমসি নিতে চান কিংবা কোনো প্রবলেম ফেস করেন, তাহলে ওদের যে ওয়েবসাইট আছে কিংবা সুপারভাইজার আছে তাদেরকে ইনফর্ম করতে। সো আমাদের নিয়ম কি, ওই এমসিটা নিয়ে হচ্ছে সুপারভাইজার কাছে দিলে আপনার মানে ছুটিটা কন্টিনিউ থাকবে, আপনি বাসায় রেস্ট করতে পারবেন। সো সিঙ্গাপুরের গভর্নমেন্টের আরেকটা নিয়ম হচ্ছে, আমি যতদূর জানি, আমি কিন্তু প্রপারলি শিওর না, আমি যতদূর জানি আর কি, যে আপনি একটানা 15 দিন ভিতরে যদি ইন্স্যুরেন্স থাকেন, মানে কাজে যাইতে যদি না পারেন কিংবা এমসি থাকে 15 দিন, তাহলে আপনি চাইলে আইনিগত ব্যবস্থা নিতে পারেন। আপনি যদি চান যে মনে করেন যে আমার পরে অন্যায় করা হয়েছে, আমার উপর অবিচার করা হয়েছে, কিংবা আমি শারীরিকভাবে ভেঙে পড়ছি, আমার একটা অঙ্গ নষ্ট হয়ে গেছে, মানে বাকি ইত্যাদি, আপনি যদি মনে করেন যে না, তাহলে আপনি আইনিগত সহায়তা নিতে পারবেন। যেমন ইন্স্যুরেন্স, ওদের যে ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনি কেস করতে পারবেন, হ্যাঁ, যে আমার এই ক্ষতিটা হয়েছে, এই আঙুল নষ্ট হয়ে গেছে, এই নষ্ট হয়ে গেছে, তখন আপনার আইনিগত ব্যবস্থা নিতে পারবেন। সো যখন 20 দিন এমসি দিছে একটা না, তখন উনি আমার ফ্রেন্ডটা 20 দিনই আপনার এমসি কাটাইছে। এখন 20 দিনের মাথায় হাত ভালো হয়ে গেছে, সব ঠিক আছে। 20 দিনের পরে যখন উনি হচ্ছে কর্মস্থানে গেল, কাজের সাইটে গেল, যাওয়ার পরে ওই দিনে কি করলো, আমাদের কিছু বাঙালি আছে, মানে প্রবলেমটা কোথায় জানেন, আমাদের বাঙালির মানে কি বলবো ভাই, আমার মানে নিজের খারাপ বলতে মানে কষ্ট লাগে, তারপরে বলতে হয়। তো উনি কি করলো, উনি সাইড সুপারভাইজার থাকে, উনি বাংলা। এবার যেই উনি কাজে গিয়ে অ্যাড হয়েছে, তখন বলছে যে হচ্ছে তুমি হচ্ছে এতদিন কেন এই করছো, এই ব্যাপার। উনি কিন্তু কাজে যাওয়ার সাথে সাথে ওরা কিন্তু একটা ছোটোখাটো একটা মিটিং হয়ে গেছে, যে আপনারা সবাই জানেন সিঙ্গাপুরে কিন্তু কাজের সাইডে সেফটি সুপারভাইজার থাকে, সেফটির উপরে থাকে, মানে সেফটি কিন্তু ভেরি স্ট্রং সিঙ্গাপুরে। এখন এই কেস কাম মানে কোনো মানুষের যদি প্রবলেম হয়, কাটাকোটা সব কিন্তু সেফটির উপরে পড়ে এই ভারটা, ঠিক আছে। এখন কোম্পানি যখন এবার কোম্পানি সেফটি সুপারভাইজার বলেন, কাজের সুপারভাইজার বলেন, এনারা কিন্তু যুক্তি করলো যদি ও কেস করে থাকে তাহলে তো সেফটি সুপারভাইজারের উপরে চাপ পড়বে, আর সেফটি সুপারভাইজার বাংলা। কারণ সেফটি সুপারভাইজার আর আমাদের কাজের সাইডে যে সুপারভাইজার থাকে, ওনারা যুক্তি করলো যে এনাকে দেশে পাঠিয়ে দিতে হবে, নাহলে যদি কেস কাম করে তাহলে কোম্পানি তো আমার উপরে চাপ দিবে, সরকার তো আমাদের উপরে চাপ দিবে, তোরা কি সেফটি ফলো করস, হ্যাঁ, নিজেকে সেফটি দিতে পারস না, এটা চাপ তো স্বাভাবিক পড়বি। তো উনি বললো কি যে এনাকে যে কোনো ওইতে দেশে পাঠিয়ে দিতে হবে। এখন এনাকে বলে যে হচ্ছে তুমি এই একটা কাগজ দিছে ইয়েতে, লেটার, হ্যাঁ, দিয়ে বলে এখানে একটা সিগনেচার করবে। তো বলে উনি বলে যে এটা কিসের, হ্যাঁ, উনি বলতেছে, তো বলতেছে না তুমি যে এতদিন হচ্ছে এমসি নিচ্ছ, এতদিন যে অ্যাবসেন্ট করছো, কাজে আসুনি, তাই এখানে একটা সিগনেচার করতে হবে, ঠিক আছে। এবার আমার যে ফ্রেন্ডটা, উনি তো আর অত পড়িনি, অত বুঝি নাই, অত যায় না, উনি হচ্ছে সিগনেচার করছে। উনি যেদিন সিগনেচার করছে তারপরের দিন ওনার ফ্লাইট দিয়ে দিছে। সিগনেচার করার পরে বাসায় গেছে, এর 12টার সময় ওনার ইমেল আইসে, ওনার এসে যে আগামীকাল সন্ধ্যায় 7টায় কত মিনিটে তোমার ফ্লাইট, তুমি রেডি। এখন তখন উনি তো অবাক হয়ে গেছে, বলে যে কি ব্যাপার, আমি তো যাব না, আমি তো মানে যাবার জন্য কোনো অনুমতি দেইনি, আমাকে কেন পাঠানো হচ্ছে, কি বৃত্তান্ত। এখন উনি হচ্ছে মেন যে সুপারভাইজার আছে ওনার কাছে ফোন দিছে, দেওয়ার পরে ওই সাইডে সুপারভাইজার দিছে, দিয়ে বলে যে কি ব্যাপার, আমার এরকম ইমেল আসছে, এমন কেন, আমি তো যাব না। আর উনি যে কয়দিন কাজ করছে ভাঙাভাঙতে, সে টাকাটা ওনার দিয়ে দিচ্ছে সব, ঠিক আছে, মানে সব ক্লিয়ার কাট দেশ বাড়ি দিচ্ছে। এখন ওই যে সাইডে যে সুপারভাইজার, সেফটি সুপারভাইজার ছিল, ওনা এমনভাবে ইমেল করছে মেন কোম্পানির কাছে যে এই ওয়ার্কারটা নিজে স্বেচ্ছায় চলে যাচ্ছে, উনি সিগনেচার করছে, উনি থাকবে না, হ্যাঁ, এই নিয়ে থাকবে না, উনি করছে, এই জন্য ওনাকে চলে যাবে।
আর উনি সেফটি সুপারভাইজার সাইট সুপারভাইজার যুক্তি করে উনি কিন্তু মেন কোম্পানি, যেহেতু অনেক বড় কোম্পানি, 20-30 হাজার ওয়ার্কার একটা কোম্পানিতে, ঠিক আছে। তো এটা মেন কোম্পানির কাছে যখন ইমেল করছে, কোম্পানি তাহলে ইমার্জেন্সিভাবে টিকিট কেটে দিচ্ছে। আর যেহেতু পূর্বে 20 দিন এমসি ছিল, কোম্পানি মনে করছে যে কোনো প্রবলেম দিছে, এখন কোম্পানি তত যায় না। এবার ও যখন জিজ্ঞাসা করছে যে আমার কেন দেশে পাঠানো হচ্ছে হঠাৎ করে এত তাড়াহুড়ো করে, তো বলতেছে যে তুমি 20 দিন এমসি করছো, তো তোমার কোম্পানি বলতেছে যে তুমি দেশে যাও সুস্থ মুস্থ হয়ে আসো, হ্যাঁ এই জন্য তোমার পাঠাই দিচ্ছে। তো উনি বলতেছে না আমি তো এটা মানি না, আমি কেন দেশে যাবো, আমি এতদিন এমসি নিয়ে। এবার উনি মেন যে অফিস আছে কোম্পানির অফিস, সে অফিসে গেছে। এবার ওই দিনই ফার্স্ট সকালে, বেকালে যেহেতু আপনার টিকিট ফ্লাইট, উনি সকালেই গেছে। তো যাওয়ার পরে মেন অফিসে গেছে, যাওয়ার পরে ওনার যে কাগজপত্র সব জমা দিচ্ছে অফিসে তো আবার ওই কোম্পানি অ্যালাউ কেনার প্রুফ দেখাইতে হবে যে আপনি আমার কোম্পানি থেকে না, দেখানোর পরে অ্যালাউ ঢুকবে, না ঢুকতে পারবে না। তো ডিটেলসটা দেওয়ার পরে কোম্পানিতে গেছে, মেন অফিসে যাওয়ার পরে গেছে বলে আমার এটা কেন টিকিট কাটা হয়েছে। তখন ইনি সব বললো, আর ওখানে বলতেছে উনি যে দায়িত্ব আছে, উনি বললো যে এই ব্যাপার আপনার সাইডের তো সেফটি সুপারভাইজার আর হচ্ছে মেন সুপারভাইজার তো আপনার এইটা লিখে ইমেল করছে এই ব্যাপার, হ্যাঁ যে আপনি ফ্যামিলিতে সমস্যা, আপনার সমস্যা, আপনি স্বইচ্ছা যাইতে চান, যাওয়ার জন্য আবেদন করছেন, হ্যাঁ তাই তো এই জন্য তো পাঠানো হয়েছে। তাহলে আমি তো এটা বলিনি, তাহলে আপনি বলেনি এই যে আপনি সিগনেচার দিচ্ছেন, এই যে আপনি অনুমতি, আপনার তো অনুমতি আছে, আপনি তো স্বইচ্ছায় দিচ্ছেন, এটা তো এই যে আপনার এই ডকুমেন্টস, হ্যাঁ তখন দেখাচ্ছে তাহলে কি এটা কি, তাহলে তোমার সিগনেচার এটা সব ঠিক আছে। তখন তো উনির দিকে অবাক হয়ে গেছে, বলে যে কি ব্যাপার, আমি তো আমার তো এটা বলিনি, হ্যাঁ। তখন হচ্ছে আবার কাজের সাইডে সুপারভাইজার কাছে কল দিচ্ছে, দেওয়ার পরে তো বলতেছে সমস্যা নাই, তুমি দেশে যাও, কোনো ব্যাপার না, দেশে মাসে সুস্থ মুস্থ হয়ে আমারে ফোন দিও, আবার তোমার এই কোম্পানিতে নিয়ে আসবে, মানে বাংলারে কিন্তু মেন, হ্যাঁ। সো তখন আর কিছু করার নাই, উনি অফিসে অনেক অনুরোধ করলো, তো বললো যে দেখো এখানে তো আইপি তো মানে বিষয়টা তো ক্যান্সেল করা হয়ে গেছে, এটা তো আর চাইলে এখন পসিবল না, চাইলে তো আর এখন হবে না, এটা তোমার দেশে যাইতেই হবে মাস, কারণ তোমার তো সিগনেচার করা, তোমার অনুমতি নিয়েই তো হয়েছে, কিছু করার নাই। তো উনি আর কি করবে, যেহেতু ভুলটা ওনারই, উনি চলে আসলো, আসতে বাধ্য, অনেক কান্নাকাটি করলো, অনেক কিছু করার পরে কি করবে, দেশে আইছে। তো এখান থেকে আমি আপনার বলবো, বিশেষ করে সিঙ্গাপুরে, আমি নিজেই জানি, আমি বলি অনেকেই আছেন দেখবেন, হ্যাঁ কোম্পানি অনেক কাগজ নিয়ে আসে, যেহেতু ইংলিশে লেখা থাকে, অনেকেই পারে, অনেকেই ইংলিশ রিডিং দেখে পড়তে পারে, অর্থ বুঝে না, মানে আছে কম বেশি, হ্যাঁ। তো যাই হোক আমরা মূলত ফুল পড়ি না, ফুল দেখি না, যদি কি লেখা আছে, হ্যাঁ কি চায়, হ্যাঁ ওগুলো না দেখে খালি সিগনেচার করে দিই, ঠিক আছে। সো আমি বলবো আপনার যদি যে কোনো কাগজ, হ্যাঁ যে কোনো ফর্ম, যে কোনো থাকবে না কেন, সিগনেচার করতে গেলে আপনি আগে জানবেন যে এটা কিসের, যদি বা পড়তে না পারেন একটা ছবি তুলবেন, কিংবা এখন মোবাইলে দিয়ে ট্রান্সলেট করা যায় যে কোনো ল্যাঙ্গুয়েজে, সো ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ একটা ট্রান্সলেট করলেই আপনি বুঝতে পারবেন, তারপরে আপনি সিগনেচার করবেন, কারণ অযথা যে কোনো জায়গায় আপনি সিগনেচার করবেন না, হ্যাঁ করলে কিন্তু মানে বুঝতেই পারতেছেন যে আমার এই ফ্রেন্ডটার কী হলো। তো যাই হোক উনি আসার পরে কি হয়েছে আমি বলি, উনি যেহেতু দেশে আইছে বাংলাদেশে, আসার পরে উনি কি করলো, যেহেতু আপনারা জানেন যে স্কিল করে সিঙ্গাপুরে গেলে একবার যদি স্কিল করে যাই, তারপরে কিন্তু আসলে আর বেশি খরচ হয় না, হ্যাঁ যেহেতু ফার্স্টে স্কিল করতে একটা অনেক অ্যামাউন্ট লাগে, হাই অ্যামাউন্ট, তো পরে কিন্তু আর এত খরচ হয় না, যেমন এজেন্সি খরচ টুকটাক যাচ্ছে $1000 $2000, যোগাযোগ অনেকেই টিকিট কেটে যাইতে পারে, যার যোগাযোগ যেমন, অনেকে ফ্রিও যায়, অনেকের $1000 $2000 লাগে। তো যাই হোক উনি কি করলো, উনি আসার পরে যেহেতু মন খারাপ, অনেক কষ্ট করে আইছে, ইচ্ছা না মানে কি বলবো, উনি যে আইছে বাসায় যে একটু বাজার করে নিয়ে আসবে, খাওয়ার মানে জিনিসপত্র নিয়ে আসবে, এরকম কোনো মন মানসিকতা মানে এরকম কোনো সিস্টেমই নাই। কিভাবে আসবে অত টাকা পয়সা, মানে প্রবাসী আমরা হয় কি, আমরা যখন দেশে আসবো তখন 6 মাস 1 বছর আগের থেকে প্রিপারেশন থাকি, 6 মাস আগের থেকে যে আজকে একটু জিনিস কিনি, কালকে এটা কিনি, কালকে ওইটা কিনি, আম্মুর জন্য কি লাগবে, আব্বুর জন্য কি লাগবে, মানে বাকি ফ্যামিলির জন্য কার কি লাগবে, এক মাসে অল্প অল্প করে টাকা দেশে দিই, কিংবা অনেকেই টাকা দেয় না, ওই জিনিসগুলো আস্তে আস্তে কিনি, কেনার পরে কিন্তু একটা প্রিপারেশন নিয়ে দেশে আসি, কত আনন্দ করি। সো উনি কিন্তু একদম কিছু না, খালি জামা কাপড় কটা নিয়ে কান্না করতে করতে চলে আসেন। তো এই একটা গেল, এটা আপনারা হচ্ছে আপনাদের জীবনে অনেকেই দেখবেন যে এরকম ঘটে, শুধু সিঙ্গাপুর না, এটা বিভিন্ন দেশে ঘটে। সো আপনারা এগুলো করবেন না। তো উনি আসার পরে কি করলো, উনি যেহেতু এসে ভেঙে পড়ছে, উনি আসার পরে বিভিন্ন বন্ধু বান্ধব যেখানে যা এজেন্সি ছিল সবার কাছে ফোন দিছে যে ভাই আমি সিঙ্গাপুরে যাব, মানে উনি চায় যে আমি ছুটিতে আইছি, ফ্যামিলিতে বোঝাবে যে আমি হঠাৎ করে ছুটিতে আইছি, আমি আবার চলে যাব, মানে উনি চায় যে আমি 1 মাসের ভিতরে আবার সিঙ্গাপুরে ব্যাক করবো, এটা চায়। এখন সেই ব্যস্ততার কারণে উনি সব জায়গায় ফোন দিছে, সবাইকে ইনফরমেশন করেছে, বন্ধু বান্ধব সিঙ্গাপুরে যে যে কোম্পানিতে থাকে, কিংবা অনেকগুলো এজেন্সি আছে, অনেকের সাথে যোগাযোগ করছে।
এখন যার সাথে যোগাযোগ করছে সে বলছে আপনার পাসপোর্টটা দেন, মানে মূল পাসপোর্ট তো লাগে না ভিসা করতে, আইপি করতে, আমরা তো পাসপোর্টের ফটোকপিটা হলেই হয়। হ্যাঁ, বর্তমানে আর কি, আগে কি লাগতো জানি না, তো এখন পাসপোর্টের ফটোকপি হলে হয়, আর যখন মেন পাওয়ার হবে তখন মূল পাসপোর্টটা লাগে। সো ভিসা অ্যাপ্লাই করতে তো আর পাসপোর্ট লাগে না, পাসপোর্টের ফটোকপিটা হলে হয়। এখন যে যেভাবে চাইছে তার কাছে উনি পাসপোর্টের ফটোকপি দিচ্ছে, ঠিক আছে, মিনিমাম 10-20 জায়গায় দেওয়া হয়ে গেছে। এই প্রথম পাসপোর্ট দেওয়ার পরে কথাবার্তার ভাই আমি অ্যাডজাস্ট হয় না, ঠিক আছে ভাই আমারটা আমি যাবো না ওই কোম্পানিতে, কিংবা আরেক জায়গায় হয় ভাই যাবো বেতনে মেলে না, আরেক জায়গায় হয় ভাই আমার ডিউটি মেলে, মানে বিভিন্ন বক্কর চক্করে দেখা যাচ্ছে যে হয় না। এখন উনি এই টালাইতে টালাইতে 2 মাস হয়ে গেল, হ্যাঁ, ভালো কোম্পানি পায় নাই পায় না। হঠাৎ করে একটা কোম্পানির সাথে যে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, সব কিছু ঠিকঠাক, অনেকদিন পরে তা বলতেছে যে ঠিক আছে ভাই তাহলে আপনি এই কোম্পানিতে আমার ভিসাটা অ্যাপ্লাই করেন। তো তারপরে কি করলো, এবার ওই কোম্পানির কাছে ভিসা পাসপোর্টটা যখন দিছে, দেওয়ার ভিসা যখন অ্যাপ্লাই করতে গেছে, তখন দেখে যে ওনার পাসপোর্টে অলরেডি ভিসা অ্যাপ্লাই করা। হ্যাঁ, তো তখন হঠাৎ করে বললো যে কি ব্যাপার, আমার এই পাসপোর্টে ভিসা কে লাগাইলো। হ্যাঁ, মানে খুঁজে পাচ্ছে না, 20-25 জনের কাছে পাসপোর্ট দেওয়া হয়ে গেছে, কে লাগাইছে কেমনে বুঝবে। আর আপনারা জানেন সিঙ্গাপুরে এমআই যে মেন মানে মিনিস্টার অফ মেন পাওয়ার যে ওয়েবসাইটে আছে, ওখানে আপনার পাসপোর্টে ভিসা কিংবা মানে আপনার পাসপোর্টে আপনার ইয়েতে ভিসাটা অ্যাক্টিভ আছে কিনা, ভিসার কতদিন ডেট আছে, মানে আইপি কে অ্যাপ্লাই করছে কিনা, রিজেক্ট হয়েছে কিনা, ডিটেলস দেখতে গেলে ওদের ওয়েবসাইটে গিয়ে চেক দেওয়া যায়। সো ওদের এখানে চেক দিতে গেলে আপনি দেখবেন আপনার বার্থডে আর পাসপোর্টটা দিবেন, আর যদি সিঙ্গাপুরে থাকেন তাহলে পিন নাম্বারটা দিলে আপনি ভেরিফাই করে চেক করতে পারবেন। সো উনি ওনার পাসপোর্ট নাম্বার দিয়ে আর বার্থডে দিয়ে ভেরিফাই চেক করে দেখে যে আইপি অ্যাপ্লাই আছে, ঠিক আছে। সো আইপি অ্যাপ্লাই আছে, কিন্তু ওখানে তো কোনো কোম্পানি শো করবে না, আপনি ওখানে বাকি কোন তারিখে আইপিটা অ্যাপ্লাই করছেন ওই ডেটটা যদি দেন তাহলে বাকি আপনার অ্যাড্রেসগুলো মানে বাকি যে ইনফরমেশনগুলো শো করবে, যে কোম্পানির স্যালারি কত, কোম্পানির নাম কি, ডিটেলস শো করবে। সো আপনি এখন তো ভিতরেও ঢুকতে পারতেছেন না, যে কোন কোম্পানি লাগালো, আপনি এটা অ্যাপ্লাই করলো, সে কোম্পানির নাম কি, কে করলো, আমি কার কাছে যোগাযোগ করব। মানে উনি এখন মানে কি বলবো, হঠাৎ করে ভেঙে পড়ছে যে কে করলো। And উনি এক এক করে সবার কাছে কল দেয়, হ্যাঁ, যে ভাই আমার আইপিটা কি অ্যাপ্লাই করছেন না আপনি, নাকি আমার পাসপোর্টে কি আপনি অ্যাপ্লাই করছেন, কেউ স্বীকার করে না। হ্যাঁ, তো উনি তো আরো ভেঙে পড়লো, আর হচ্ছে কি অ্যাপ্লাই করছে খুঁজে পায় না। আর আপনারা জানেন 3 মাস পরে ছাড়াতে একটা বেশার ডেট থাকে 3 মাস, 3 মাস পরে গিয়ে ওই আইপিটা ক্যান্সেল হয়ে যায়, কিন্তু আবার চাইলে সে যদি আবার অ্যাপ্লাই করে, আর আপনারা জানেন যে সিঙ্গাপুরে আইপি অ্যাপ্লাই করতে তো বেশি খরচ হয় না ওইভাবে, মেবি সামথিং কিছু ডলার, আমি শিওর না, তবে কম, অনেক সীমিত। তো উনি খুঁজে খুঁজে পায় না, ঠিক আছে। এখন না পাওয়ার পরে উনি যখন পাচ্ছে না তখন কি করবে, উনি হচ্ছে হতাশ। হ্যাঁ, সো তার 4-5 দিন পরে ওনার হচ্ছে একটা ফ্রেন্ড আছে, ঠিক আছে, ওনার একটা ফ্রেন্ড আছে সিঙ্গাপুরে, আমিও চিনি তার, অল্প বেশি না। উনি একদিন ফোন করে বলতেছে যে ভাই আপনার ভিসা তো হচ্ছে ভিসা তো লাগাই দিছি, আমি অ্যাপ্লাই তো আমি করে দিছি, and আপনি যাওয়ার জন্য প্রস্তুত হন। হ্যাঁ, তখন হঠাৎ করে যখন এই ফোন দিয়ে এই কথাটা বলছে, তখন আমার ফ্রেন্ড তো রেগে গেছে। হ্যাঁ, মানে কি করবে বুঝতে পারতেছে না, মানে একদম রাগে উন্মাদ। এখন আমার ফ্রেন্ড দেখতেছে যে আমি যেহেতু এখন যদি রাগারাগি গন্ডগোল করি কিংবা বাজে বিহেভ করি তাহলে আমার ক্ষতি হতে পারে, আমি আগে বিষয়টা ক্যান্সেল করে নিই, হ্যাঁ, আমার পাসপোর্টটা ক্যান্সেল করে নিই, তারপরে ওর ব্যবস্থা করবো। কারণ উনি সহজেই বলতেছে ভাই আপনি আমার অনুমতি ছাড়া কেন আইপি অ্যাপ্লাই করলেন, ঠিক আছে। তো উনি বলতেছে ভাই আমি ভালো কোম্পানি পাইছি, অ্যাপ্লাই করছি, সময় ছিল না, কোম্পানি কাজে অনেক ব্যস্ততা, এই জন্য আমি ভাবলাম যে পরে আপনাকে জানাবো, কিন্তু জানানো হয়নি ব্যস্ততার কারণে। আপনি টেনশন করেন না, ভালো কোম্পানি, ভালো স্যালারি, এই ইত্যাদি মানে সব ডিটেলস বলছে। বলার পর বলতেছে যে আমি হচ্ছে এই কোম্পানি, এই মানে সব কোম্পানির অ্যাড্রেস দিছে, ভিসার যে বাকি পেপারগুলো দিছে। তো দেওয়ার পরে উনি ভিসা টিসা দেখে দেখে যে স্যালারি সিঙ্গাপুরিন ডলার হচ্ছে আপনার মান্থলি $550 থাকা হবে। আর হচ্ছে ওভার টাইম মানে ভক্কর চক্কর বুঝিয়ে দেখা যাচ্ছে যে আপনার মান্থলি আপনার খুবই কম। হ্যাঁ, মানে কারণ 50 সামথিং থাকবে আর কি, খরচ খরচা বাদ দিয়ে ওভার টাইম করে যদি বা কাজটা, মানে এমনটা সামথিং ধারণা দিলাম। সো উনি পুরাতন, সিঙ্গাপুর তো একবার ঘুরে এসেছি, এত কম স্যালারিতে তো যাবে না। এখন তারপরে উনি বলার পরে বলে যে $2800 লাগবে, সিঙ্গাপুরিন ডলার যাইতে। এখন ইনি বলতেছে যে ভাই আমি যাব না, আমার বিষয়টা একটু ক্যান্সেল করে দেন, দোয়া লাগে। হ্যাঁ, তো অনুরোধ করতেছে, তো বলে ভাই আমি তো এক এজেন্সির মাধ্যমে লাগাইছি, আমি হচ্ছে পরে চেষ্টা করব। হ্যাঁ, মানে এজেন্সির সাথে কথা বলে দেখি। এক ভাই কমেন্ট করছে, মানবী খাতুন, ভাই কি আপু জানি না, খাতুন যেহেতু আপু, নাকি খাদিম, সরি খাদিম, সরি ভাইয়া হবে। তো আপনি মোনাজাত করছেন, থ্যাংক ইউ ভাইয়া কমেন্ট করার জন্য।
তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, সো ওনার আইপিটা ক্যান্সেল করার জন্য অনেক ট্রাই করতেছে, প্রসেসিং অনেকভাবে মানে চেষ্টা করতেছে। সো উনি হচ্ছে বিভিন্ন এক্সকিউজ দেখায়, ঠিক আছে। আপনারা জানেন যে সিঙ্গাপুরে যদি একবার ভিসা অ্যাপ্লাই করা হয়, তাহলে সেখানে কিন্তু একটা ভয় দেখায় যে এবার যদি ক্যান্সেল করে দেয় তাহলে রিজেক্ট আসবে, রিজেক্ট আসতে পারে, ঠিক আছে। সো এরকম একটা ভয় দেখায়। সো ওনারা হচ্ছে যে এজেন্সি, উনিও চায় যে এনাকে নিয়ে যাইতে বাধ্য করতেছে, ঠিক আছে। মানে যাবে না, কিন্তু ওরা তো নিয়ে যাবে। এখন উনি তো কোনোভাবেই আইপিটা ক্যান্সেল করতে পারে না, ঠিক আছে। অনেক চেষ্টা করে কিন্তু পারে না, বলে যে আমি ক্যান্সেল করে দেবো না, আমি হচ্ছে রিজেক্ট হয়ে যাবেন, আমি হচ্ছে ক্যান্সেল করব না, আমি। তো যাই হোক, অনেক ভয় দেখায়, হ্যাঁ, ওনারা বিভিন্ন মানুষ, বিভিন্ন ওনার যে এজেন্সির লোকজন আছে, অনেক ভয় দেখায় যে আপনি যদি ক্যান্সেল করেন তাহলে হচ্ছে আপনি রিজেক্ট খাবেন, নেক্সট টাইম আর সিঙ্গাপুরে আসতে পারবেন না। সো উনি তো যাবে না, এরা তা বাধ্য করতেছে যে ভাই বিশাল অ্যাপ্লাই করা হয়ে গেছে, আপনি যাবেন না কেন, কোম্পানি ভালো, স্যালারি ভালো, এই না এই বকরচক্কর লজিক দেখে। সো উনি তো যাবে না, হ্যাঁ, এক কথা, উনি তো যাবে না। উনি কেন যাবে আপনি কোন, হ্যাঁ, উনি কেন যাবে? হ্যাঁ, আহ, ভাই কমেন্ট, বোন না আপু কমেন্ট করছে, তোমার ছোট বোন কলকাতা থেকে। থ্যাংক ইউ। আমি অ্যাকচুয়ালি ধন্যবাদ কলকাতা থেকে দেখার জন্য, কন্টিনিউ করার জন্য। আহ, ঈদ কেমন কাটলো জানাবেন। থ্যাংক ইউ। আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা, দোয়া করবেন এবং সাথেই থাকবেন, এবং ঈদ কেমন কাটলো বাকি ডিটেলসটা জানাবেন। আর তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, যে উনি তো আইপিটা ক্যান্সেল করতে পারে না। সো উনি কি করে, অনেক ভয়ভীতি দেখায়, অনেক কিছু করে, কিন্তু হচ্ছে কোনো অপশন নাই কাটার। বিভিন্ন যতগুলো প্রসেসিং ছিল সব করা হয়ে গেছে, কিন্তু আইপি ক্যান্সেল করে না। আর উনি দেখতেছে তাড়াহুড়ো করে এসে, একটু তাড়াহুড়ো করে সিঙ্গাপুর ব্যাক করবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব ভালো ভালো আছেন আপনি। দোয়া করি আপনি আরও ভালো থাকেন, আগামী দিনগুলো আপনার ভালো কাটুক, এই দোয়াই কামনা করি। ফ্যামিলির সাথে থাকবেন, ভালো থাকবেন। আপনাকে কমেন্ট করার জন্য ধন্যবাদ, এবং কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। তো উনি আইপি কিন্তু ক্যান্সেল করতে পারে না, ভিসা কিন্তু ক্যান্সেল হয় না, ঠিক আছে, ক্যান্সেল করে না। বিভিন্ন ভয়ভীতি দেখায়। এখন আমরা যেহেতু অত এক্সপিরিয়েন্স নাই সিঙ্গাপুর সম্পর্কে, গভর্নমেন্ট সম্পর্কে, মানে ওদের যে গভর্নমেন্টের যে রুলস, এটা তো অত এক্সপিরিয়েন্স নাই। তখন সবাই কি করবে বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করে, কিন্তু কেউ বুদ্ধি দেয় না। লাস্টে একটা ভাই হচ্ছে আমাদের ফ্রেন্ড, উনি সিঙ্গাপুরে অনেক এক্সপিরিয়েন্স, অনেক দিনের এক্সপিরিয়েন্স, অনেক পুরাতন। উনি বললো যে আপনি করতে পারেন, এর কাছে ইমেল করতে পারেন, ঠিক আছে, করলে আপনার বিষয়টা ক্যান্সেল করে দিবে। আপনি ডাইরেক্ট ইমেল কাছে ইমেল করবেন, মানে সিঙ্গাপুর গভর্নমেন্টের কাছে, ওদের যে ওয়েবসাইট আছে ওখানে ইমেল করতে পারবেন। ওদের কাছে ইমেল করলে, আহ, আমি কোথায় থাকি, আমি সিঙ্গাপুরে থাকি, আপু, আমি সিঙ্গাপুরের থেকে রিসেন্টলি বাংলাদেশে এসেছি। আবার আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চাই এই 28 তারিখে সিঙ্গাপুরে ব্যাক করব। এখন বাংলাদেশে আছি। দোয়া করবেন আমার জন্য, আমি যেন ভালোভাবে আবার সিঙ্গাপুরে যাইতে পারি, এবং সিঙ্গাপুরে গিয়ে পূর্বে যেভাবে ছিলাম ভালোভাবে যেন থাকতে পারি, এই দোয়াই কামনা করবেন আশা করি। আর আপনার বাসা কলকাতা কোথায় একটু জানাবেন, কারণ কলকাতায় আমি পূর্বে 3-4 বার যাওয়া হয়েছে, কলকাতায় অনেক জায়গায় চিনি। আপনার পরিচয়টা বলবেন, চিনি কিনা। কলকাতা আমি অনেক জায়গায় গেছি, যেমন আমি যদি বলি, উল্টোডাঙ্গা আছে, উল্টোডাঙ্গায় গেছি, বিধাননগর, ওখানেও ছিলাম অনেক দিন। তারপরে যে নিউ টাউন সল্টলেক আছে, এখানেও ছিলাম। শিয়ালদাহ গেছি, ছিলাম। তারপরে ডানকুনি, তো মানে অনেক জায়গায় আমি যাওয়া আছে, হচ্ছে ইন্ডিয়া, কলকাতাতে। তো যাই হোক, আপনি কোথায় জানাবেন। তো যেটা বলতেছিলাম, সরি আজান দিচ্ছে, একটু স্লো করে বলি, আস্তে আস্তে বলি। আমি এই ঘটনাগুলো শেয়ার করতেছি আপনাদের, কারণ এই পেজটা কিন্তু সিঙ্গাপুরের ডিটেলস, মানে খুঁটিনাটি তুলে ধরবো এই বিষয়। ফার্স্টে আমি এভাবেই পেজটাকে করছিলাম, তো তারপরে ব্যস্ততার কারণে হয় না, এই জন্য বিভিন্ন গল্প পোস্ট করতাম। দমদম এয়ারপোর্টের পাশে, আমি তো দমদম এয়ারপোর্টে গেছি, 2 বার যাওয়া পড়ছে দমদম এয়ারপোর্টে। যাক, দমদমে আমি গেছি, কিন্তু অনেক আগে গেছি, তো 15 সাল 16 সালে দমদম এয়ারপোর্টে। তো যাক, খুবই ভালো। দোয়া করি আপনি ভালো থাকবেন, সবাইকে ফ্যামিলির সাথে থাকবেন, এই দোয়াই কামনা করি। তো যাই হোক, যেটা বলতেছিলাম,
সিঙ্গাপুর সম্পর্কে আপডেট দিব খুঁটিনাটি। আর আগামী দিন আমি সিঙ্গাপুরে যাওয়ার প্রসেসিং কিভাবে করে, কিভাবে সহজে যাওয়া যায় সিঙ্গাপুরে, স্কিল করে যাওয়া যায় কি, ডিপ্লোমা করে গেলে ভালো হবে, কিংবা ই পাশে যা গেলে ভালো হবে, কিংবা এস পাশে গেলে ভালো হবে, কিংবা জেনারেল ওয়ার্কারে গেলে ভালো হবে, পুরো খুঁটিনাটি আমি তুলে ধরবো আগামী দিনে এই পেজের মাধ্যমে। আপনারা যারা সিঙ্গাপুরে যাইতে ইচ্ছুক এবং আগ্রহ আছেন, ইন্টারেস্ট আছেন, তারা অবশ্যই পেজের সাথে থাকবেন, পেজটা সাপোর্ট করবেন এবং কন্টিনিউ করবেন, এই দোয়ায় কামনা করি। সো আমার ওই ফ্রেন্ডের ব্যাপারে যেটা বলতেছিলাম, আমার ওই ফ্রেন্ডের বাসা কিন্তু কুমিল্লা, ঢাকা কুমিল্লা, আপনারা জানেন। উনি কিন্তু এখনও সিঙ্গাপুরে যাইতে পারেনি। সো ওই আমার একটা ফ্রেন্ড যে উনি বলল যে আপু কমেন্ট করছে একজন ইঞ্জিনিয়ারিং সিঙ্গাপুরে যাইতে পারবে। অবশ্যই যাইতে পারবে, সিঙ্গাপুরে কেন যাইতে পারবে না? হ্যাঁ, সিঙ্গাপুরে যাওয়ার অনেকগুলো ক্যাটাগরির ভিসা আছে। আপনি মনে করবেন যে আপনি যে ক্যাটাগরির ভিতরে পড়েন, আপনার যে ক্যাটাগরির ভিতরে এক্সপিরিয়েন্স কিংবা অভিজ্ঞতা কিংবা যে ক্যাটাগরির ভুক্ত পড়েন, সেই ক্যাটাগরির ভিসা নিয়ে আপনি যাইতে পারবেন এনি টাইম, কোনো ব্যাপার না। ইঞ্জিনিয়ারিং তো কোনো ব্যাপার না। যদি সেই কাগজপত্র, ওদের তো একটা রুলস আছে, সিঙ্গাপুরের গভর্নমেন্টের একটা রুলস আছে, সেগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই যাইতে পারবেন। আর ইন্ডিয়া থেকে যাইতে তো আরও ইজি, বাংলাদেশ থেকে একটু কঠিন। যদি ইন্ডিয়া থেকে যান তাহলে অনেক সুযোগ সুবিধা বেশি পাওয়া যায়। আপনারা জানেন যে বাংলাদেশের থেকে গেলে অত সুযোগ সুবিধা থাকে না। তবে ইন্ডিয়া আর বাংলাদেশ ডিফারেন্স খুব একটা নাই, সেম বলতে পারেন, সামান্য একটু ডিফারেন্স থাকে। কিন্তু আদারওয়াইজ যে কান্ট্রিগুলো আছে সেখান থেকে যদি আপনি সিঙ্গাপুরে যান তাহলে একটু ডিমান্ড থাকে। তো আপনি ইঞ্জিনিয়ারিং সিঙ্গাপুরে যেতে অবশ্যই পারবেন এবং খুব সহজেই যাইতে পারবেন। অনেকগুলো বিষয়ে যাইতে পারবেন। হ্যাঁ, স্টুডেন্টও যাইতে পারেন, কিংবা ডিপ্লোমা করতেও যাইতে পারবেন, কিংবা ইপিএস পাশেও যাইতে পারবেন। অনেকগুলো ক্যাটাগরি আছে, হ্যাঁ, যাইতে পারবেন, সমস্যা নাই। যদিও কীভাবে জানবেন, ওয়েবসাইট আপনি সিঙ্গাপুরে গুগলে গিয়ে লিখবেন মিনিস্টার অফ মেন পাওয়ার লিখবেন, দেখবেন সিঙ্গাপুরের অফিসিয়াল ওদের যে সরকারি যে ওয়েবসাইটটা আছে সেটা চলে আসবে। ওখানে দেখবেন ডিটেলস লেখা আছে কোন ক্যাটাগরিতে কী কী ডকুমেন্টস লাগে, আপনি ওখান থেকে যোগাযোগ করতে পারবেন, সমস্যা নেই। ওখানে দেখবেন লিগ্যাল যে এজেন্সিগুলো সিঙ্গাপুরে আছে ওর পাশে অ্যাড্রেস দেওয়া আছে, আপনি চাইলে ইন্ডিয়ার যে এজেন্সিগুলো আছে ওইখান থেকে নিয়ে আপনি যোগাযোগ করতে পারবেন এবং খুব কম খরচে যাইতে পারবেন আশা করি। তো যাই হোক, আমার যে ফ্রেন্ডের নিয়ে যেটা আমি বলতেছিলাম, উনি কিন্তু এখনও যাইতে পারেনি। হ্যাঁ, সো ওনার হচ্ছে ওই যে এমআইয়ের কাছে মিনিস্টার অফ মেন পাওয়ার যে সিঙ্গাপুর গভর্নমেন্টের ওয়েবসাইটে ইমেল করলো যে আমি আমার আমার আমি ইচ্ছা না, আমার ইচ্ছার বিরুদ্ধেই আমার একজন এজেন্সি অমুক অমুক আমার হচ্ছে আইপিটা অ্যাপ্লাই করছে অমুক কোম্পানিতে, আমি যাইতে চাই না, আমার অনুমতি নেইনি, আমার ইচ্ছার বিরুদ্ধে আইপিটা অ্যাপ্লাই করছে, বিষয়টা অ্যাপ্লাই করছে, আমি যাব না, এখন আমার বাধ্য করতেছে, দয়া করে আপনি হচ্ছে এই বিষয়টা ক্যান্সেল করুন, ঠিক আছে? এরকম লিখলো, একটা ইমেল করলো। ইমেলের পরে যে ডকুমেন্টসগুলো থাকে, সিঙ্গাপুরে যে ওয়ার্ক পারমিট কার্ড থাকে, পারমিট কার্ডের পিন নাম্বার দেওয়া লাগে, পাসপোর্ট নাম্বার দেওয়া লাগে, বাকি ওদের যে ডকুমেন্টসগুলো সেগুলো দিল। দেওয়ার পরে যখন ইমেল করছে তারপরের দিন ওই এজেন্সি কল দিছে নাকি যে ভাই আপনি কেন ইমেল করলেন, এই করলেন সেই করলেন, কিন্তু ওই তারপরের দিনই কিন্তু বিষয়টা ক্যান্সেল করে দিছে, ঠিক আছে? সরকার থেকে, ওই দেশের সরকার থেকে ক্যান্সেল করে দিছে। তো দেওয়ার পরে কিন্তু এজেন্সির ঝাড়ছে, যথেষ্ট পরিমাণ ঝাড়ছে। হ্যাঁ, ওই দেশের সরকার কিংবা কোনো অ্যাকশন নিছে কিনা আমি জানি না, সিঙ্গাপুর তো যে কোনো কারণে অ্যাকশন নেয়, কোনো ছাড় দেয় না, তো মেবি কোনো অ্যাকশন নিছে। নেওয়ার পরে দেখা যাচ্ছে যে ওনার ভিসাটা ক্যান্সেল করে দিচ্ছে। তো উনি এখন মানে কোনো জায়গায় ভিসার জন্য অ্যাপ্লাই করেনি, তো উনি আপাতত স্টপ আছে। হ্যাঁ, সো আমি এই ঘটনাগুলো শেয়ার করার কারণ, আপনারা প্লিজ কেউ মানে উত্তেজিত হয়ে আজে বাজে মন্তব্য কিংবা মানে হুটহাট করে কোনো প্রিপারেশন কিংবা কোনো ডিসিশন নেবেন না, ঠিক আছে? এই অনুরোধ করব। আর আগামী দিনে সহজে কিভাবে সিঙ্গাপুরে যাবেন, হ্যাঁ, যাওয়ার অপশন কিংবা কোন ওয়েতে গেলে লিগালভাবে যাওয়া যায়, কোনো বাটপাড়ির হাতে পড়বেন না, সেই সুযোগ সুবিধা আমি তুলে ধরবো এবং সেই বিষয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর বর্তমান সময়ে বাংলাদেশে তো জানেন সবাই কিন্তু বিদেশে যাওয়ার জন্য ইন্টারেস্ট, আগ্রহ। হ্যাঁ, অনেকেই যোগাযোগ পাচ্ছে, আবার অনেকেই বাটপাড়ের হাতে পড়তেছে, অনেকেই টাকা পয়সা মেরে দিচ্ছে, আবার অনেকেই দেখা যাচ্ছে আপনার টাকা পয়সা নিয়ে উদাও হয়ে যাচ্ছে। মানে এক একজন ভাই এক একটা নাটক সিনেমা নিয়ে পড়ে আছে। সো আমি বলবো লিগাল ওয়েতে যাবেন, বিশেষ করে আত্মীয় স্বজনের মাধ্যমে যাবেন, গেলে হয়তো বাটপাড়ি হাতে নাও পড়তে পারেন, সঠিক জায়গায় পৌঁছতে পারেন, এই দোয়া কামনা করি। লাইভটা আমি বেশি লম্বা করতে চাই না, কারণ অনেক লম্বা হয়ে গেছে।
এক ভাই কমেন্ট করছে যে ভাই আপনি কোথায় থাকেন। ভাই আমি সিঙ্গাপুরে থাকি, যে সিঙ্গাপুরে ছিলাম, বর্তমানে আমি বাংলাদেশে আছি, ছুটিতে আসা হয়েছে ঈদটা দেশে করার জন্য। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কোরবানি ঈদটা ফ্যামিলির সাথে খুব ভালোভাবে সুন্দরভাবে করছি, খুবই উপভোগ করছি। সো আবার ভালোভাবে যেন সিঙ্গাপুরে ব্যাক করতে পারি, তাহলে দোয়া করবেন। আহ, আহ, আপু আবার কমেন্ট করছে, থ্যাংক ইউ আপু, আপনাকেও অনেক ধন্যবাদ, আপনিও পেজটা সাপোর্ট করতেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। দোয়া করি আপনিও আমার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তো যাই হোক, এক ভাই কমেন্ট করছে যে কোথায় থাকেন, আমি সিঙ্গাপুরে থাকি ভাই, আচ্ছা দোয়া করবেন আমি যেন সিঙ্গাপুর সম্পর্কে আগামী দিনগুলো মানে সিঙ্গাপুরের প্রতি আপডেট নিয়ে আসতে পারি। কারণ আপনারা জানেন প্রতিটা দেশে সময়ের সাথে কিন্তু আপডেট হয়, যে আমরা যে প্রবাসী যাবার একটা প্রসেসিং থাকে, সেই প্রসেসিংটা কিন্তু প্রতিনিয়ত আপডেট হয়, ঠিক আছে, একই সিস্টেম থাকে না। সো এই আপডেট হওয়ার কারণে আমরা কিন্তু অনেকে যাইতে পারি না, অনেকে ভুক্তভোগী। সো আমি এই আপডেটগুলো এই পেজের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো, আপনারা পেজটা ফলো করবেন এবং সাপোর্ট করবেন। আর যদি সিঙ্গাপুরের প্রতি ইন্টারেস্ট হয়ে থাকেন, শুধু সিঙ্গাপুরে যে কর্মস্থানের জন্য যাবেন এমন তো না, সিঙ্গাপুরে যে গিয়ে কাজ করতে হবে এমন কিছু না। বর্তমান কিন্তু সিঙ্গাপুর অনেক উন্নত, আপনার চাইলে কিন্তু ট্যুরে যাইতে পারেন, অনেকেই যায় ট্যুরে কিন্তু কম খরচ। ও আমারে জিজ্ঞাসা করছেন যে ভাই আপনি কোন কোম্পানিতে জব করেন। ভাই আমি ফার্স্টে যখন গেছিলাম তখন হচ্ছে চায়না জিঙ্গি কনস্টিটিউয়েন্সি ছিলাম, বাট এখন আমি কনস্টিটিউয়েন্সি না, আমি এখন পাশে গেছি একটা দোকানে জব করি। আর ফার্স্টে যখন ছিলাম তখন পাশে ওই জেনারেল ওয়ার্কারে ছিলাম, আপনি জানেন যে বিসিএ এক্সাম দেওয়ার পরে কোম্পানিতে ছিলাম। কোম্পানির নাম ছিল আপনার চায়না জিঙ্গি কনস্টিটিউয়েন্সি, বাট সেটা তো 3-4 বছর, মানে জেনারেল সাইড ছেড়ে দিছি, মানে এই যে কনস্টিটিউয়েন্ট সাইড ছেড়ে দিছি 4 বছর। সো আমার মনে হয় আপনি সিঙ্গাপুরে থাকেন ভাই, সিঙ্গাপুরে যদি থাকেন সিঙ্গাপুরে কোথায় থাকেন এবং হচ্ছে কোন কোম্পানিতে থাকেন একটু জানায়েন, আর বর্তমান কি অবস্থা জানায়েন ভাই। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, যেহেতু আমরা বাংলাদেশি ভাই, আমরা চাই যে সিঙ্গাপুরে যাই, অনেকেই যাইতে চাই। সো অনেকেই যোগাযোগ পায় না, আবার অনেকেই দেখাচ্ছে এই যে সিঙ্গাপুরে যাওয়ার একটা অপশন যে সেন্টার, ট্রেনিং করে, এই সেন্টারে ভাই কিন্তু অনেক বাটপারি হয়, সব সেন্টারে যে বাটপারি তা না, আমি বলবো না, বেসিক্যালি সাব সেন্টারগুলো একটু বেশি করে। তো আমি আপনাদের বলবো সেন্টারে ট্রেনিং দিয়ে ভালো, এখন যেহেতু একটু কোটা কম, তারপরও যে যার যোগাযোগে যাইতে পারেন। তো আমার কথা, যেভাবে যান না কেন ভাই একটু যাচাই বাছাই করে যাবেন, কারণ বর্তমান সময়ে বাটপারের হারটা বেশি, আর আমরা সাধারণ যে মানুষগুলো আছি খুব কষ্ট করে টাকা জোগাড় করি ভাই, দেখা যাচ্ছে অনেকে সুদ করি, লোন করি, কিস্তিতে নেই, নিয়ে কষ্ট করে টাকা পয়সা নিয়ে বাইরে যাওয়ার জন্য ইনভেস্ট করি, কিংবা দালালের হাতে দেই, বিভিন্ন এজেন্সির হাতে দিই। সো তখন এই টাকাগুলো মায়ের হওয়ার সম্ভাবনা থাকে, আর একবার যদি মায়ের হয়ে যায় তাহলে মানে আত্মহত্যা করা ছাড়া আর কোনো অপশন থাকে না। হ্যাঁ, সো আমি এই জন্য অনুরোধ করবো, প্লিজ আপনারা সাবধানে যাবেন, আর আমার পেজটা সবসময় কন্টিনিউ করবেন। আমি এই মাসের ভিতরেই আর সিঙ্গাপুরে যাব, সিঙ্গাপুরে যাওয়ার পর থেকে প্রতিনিয়ত আপডেট ইনশাল্লাহ আমি এই পেজের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। সবাই দোয়া করবেন। আর লাইভটা বেশি লম্বা করতে চাচ্ছি না, কারণ অলরেডি 1 ঘন্টা সামথিং চলতেছে। তো যাই হোক, আপনাদের আমি বলবো যে ভাই যদি সিঙ্গাপুরে যান, সিঙ্গাপুরে থাকেন, সাবধানে থাকবেন, কারণ বর্তমান সময় ভাই এই সিঙ্গাপুরে কনস্টিটিউয়েন্ট সাইটে বাঙালি যে কিছু সুপারভাইজার আছে, তারা ভাই খুব একটা সুবিধা না, যেমন মানে কি বলবো বুঝতেছি না, মানে আমাদের বাঙালির খারাপ বলা ঠিক না, তারপরেও বলি, কারণ এরা চায় না যে আপনি আরেকজনের উপরে উঠুন, কিংবা আপনি একটু ভালো কিছু করেন, এটা তারা চায় না, ঠিক আছে। বিশেষ করে কনস্টিটিউয়েন্ট সাইটে এটা বেশি হয়, কনস্টিটিউয়েন্ট সাইটে এই জন্যই সমস্যা, কারণ চায়নারা বেসিক্যালি চায়না সিঙ্গাপুরে বেশি দায়িত্বই করে। সো চায়নারা বলেন, সিঙ্গাপুরিয়ানরা বলেন, আদার মালয় বলেন, ওরা কিন্তু এটা চায়, কিন্তু আমাদের বাঙালিরা প্রচুর খারাপ চায়, ঠিক আছে, এরা ভালো চায় না। সো যাই হোক, আমি বেশি লম্বা করতে চাচ্ছি না লাইভটা। সো ভালো থাকবেন সবাই, সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই, সবাই সবার জন্য দোয়া করবেন। আর পেজটা পূর্বে যেভাবে ফলো করছেন, সাপোর্ট দিতেন, সেমভাবেই সাপোর্ট দিবেন আশা করি।
সরি, অনেকক্ষণ কথা বলছি, গলাটা শুকিয়ে গেল। বর্তমানে কিন্তু সিঙ্গাপুরে আনস্কিলের লোক কিন্তু শিপইয়ারে মানে অ্যাভেলেবেল লোক নিয়ে যাচ্ছে, হ্যাঁ। এই কিন্তু আরেকটা বাটপারি অপশন, ঠিক আছে। অনেক কোম্পানি দেখবেন নিয়ে স্কিল করানোর কথা বলে, কিংবা গিয়ে আপনার স্কিল করাবে, এখন থাকবেন, তারপরে স্কিল করানোর পরে আপনার অন্য কোম্পানিতে, ভালো কোম্পানিতে নিবে, কনস্ট্রাকশন সাইটে নিবে, ইত্যাদি ভক্কর কিন্তু অনেকেই বোঝায়, হ্যাঁ। সো আপনারা আনস্কিল যদি যান, সেভাবে যোগাযোগ করে ভেরিফাই করে ভালো মানুষের সাথে যাবেন, কারণ ওইভাবে বাটপারি পাল্লা করে যাবেন না। কারণ আনস্কিলে গিয়ে স্কিল করানো অনেক টাফ হয়ে যায় যদি কোম্পানি অ্যালাউ না করে, হ্যাঁ। আর বর্তমান সময়ে তো সেটা সুবিধা হয়ে উঠতেছে না, অনেক টাফ হয়ে যাচ্ছে। সো যাই হোক, ভালো থাকবেন সবাই। আমি লাইভটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।